তুমি এখানে এসেছ কারণ তুমি দুর্বল নাও, তুমি ক্লান্ত। ক্লান্ত সেই প্রশ্নে আমি কি কম দিয়েছি? আরেকটু বুঝলে কি সে থাকত? চুপ থাকলে কি সে ফিরবে? এই ঘরে, এই নীরব অডিও বুকে আমি তোমাকে দোষ দেব না, কারণ সত্যটা কঠিন হলেও পরিষ্কার। অনেক সম্পর্কে পুরুষের আবেগগত ভুলের মূল্য নারীরা দেয়, আর সেটা দেয় ভালোবাসার নামে, নিজেকে ধীরে ধীরে হারিয়ে। তুমি হয়তো লক্ষ্য করনি, কিন্তু সম্পর্ক ভাঙে হঠাৎ নয়, ভাঙে নীরব অবহেলায়। যেদিন তুমি নিজের অনুভূতি ব্যাখ্যা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো আর সে ঠিক আছে বলে এড়িয়ে যায়, সেই দিন থেকেই ভারসাম্য নড়ে যায়। স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, মানুষ কষ্ট পায় ঘটনায় নয়, ঘটনার প্রতি তার ব্যাখ্যায়। তুমি কষ্ট পেয়েছ সে চলে গেছে বলে নয়, তুমি ভেঙে পড়েছ কারণ তুমি বিশ্বাস করতে শুরু করেছ যে তার যাওয়া তোমার মূল্য নির্ধারণ করে। এপিকটিটাস আমাদের মনে করিয়ে দেন, যা তোমার নিয়ন্ত্রণে নয় তা আঁকড়ে ধরলে তুমি নিজের শক্তিই অন্যের হাতে তুলে দাও। তার সিদ্ধান্ত, তার দ্বিধা, তার নীরবতা, এসব তোমার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছ সেটাই এখন তোমার প্রকৃত ক্ষমতার ক্ষেত্র। এই ডকুমেন্টারি তোমাকে শেখাবে, চুপ থাকা মানে আত্মসমর্পণ নয়, সঠিক নীরবতা হল আত্মসংযম। আর আত্মসংযমই সেই শক্তি যা কখনো কখনো একজন পুরুষকে ফিরিয়ে আনে, আর কখনো একজন নারীকে এতটা পূর্ণ করে তোলে যে ফিরে আসা আর প্রয়োজনই থাকে না। সেনেকা বলেছিলেন, আমরা যাকে হারানোর ভয়ে কাঁপি তার দাসত্বই আমরা মেনে নিই। এখানে তুমি শিখবে ভালোবাসতে, কিন্তু হারিয়ে যেতে নয়, চুপ থাকতে কিন্তু ছোট হয়ে নয়, ছেড়ে দিতে কিন্তু ভেঙে পড়ে নয়। এই যাত্রা কাউকে ম্যানিপুলেট করার জন্য নয়, এটা নিজের ভিতরের ভারসাম্য ফেরানোর জন্য। কারণ স্টোইক দর্শন ঠান্ডা নিষ্ঠুরতা শেখায় না, এটা শেখায় শান্ত শক্তি। এই মুহূর্তে শুধু এটুকু মনে রাখো, তুমি অন্যের কাজ নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করলে তোমার শক্তি কেউ কেড়ে নিতে পারে না। এখন আমরা ধীরে ধীরে ভেতরে যাব, নাটক ছাড়া, অভিযোগ ছাড়া, শুধু সত্য দিয়ে। অধ্যায় 1, কেন অনেক সম্পর্কে পুরুষরা দায়িত্ব এড়িয়ে যায়, আর তার মানসিক মূল্য কেন নারীরা দেয়। তুমি হয়তো ভেবেছ সে খারাপ মানুষ না, সে কষ্ট দিতে চায়নি, সে শুধু কনফিউজড ছিল। এই কথাগুলো তুমি তাকে নয়, নিজেকেই বেশি বলেছ। মনোবিজ্ঞানে একটা নীরব সত্য আছে, অনেক পুরুষ সম্পর্ক থেকে পালায় দায়িত্বের কারণে নয়, বরং আবেগগত হিসাবের ভয়ে। ভালোবাসা শুরু হয় আবেগ দিয়ে, কিন্তু টিকে থাকে দায়িত্ব দিয়ে। যখন সম্পর্ক একটা পর্যায়ে পৌঁছায় যেখানে উপস্থিত থাকা, সিদ্ধান্ত নেওয়া এবং অন্য একজন মানুষের অনুভূতির ভার নেওয়া দরকার, সেখানেই অনেক পুরুষ ধীরে ধীরে সরে যেতে শুরু করে। সে হঠাৎ বদলে যায় না, সে শুধু কম এফর্ট দেয়, কম প্রশ্ন করে, কম ব্যাখ্যা দেয়, আর তুমি আরও বেশি বোঝার চেষ্টা করো। এখানেই ভারসাম্য ভাঙে। অ্যাটাচমেন্ট সাইকোলজি বলে, যখন একজন মানুষ আবেগগতভাবে অ্যাভয়েডেন্ট আর অন্যজন অ্যাংশাস হয়ে পড়ে, তখন সম্পর্কটা আর সমান থাকে না। একজন দূরে যায় শান্ত থাকতে, আর অন্যজন কাছে আসে শান্তি খুঁজতে। তুমি হয়তো লক্ষ্য করেছ, তুমি যত বেশি বুঝতে চাও সে তত কম বোঝে, তুমি যত বেশি কথা বলতে চাও সে তত বেশি নীরব হয়। এটা ভালোবাসার অভাব নয় সবসময়, এটা দায়িত্ব নেওয়ার অক্ষমতা। আর এখানে একটা কঠিন সত্য আছে, যে সম্পর্কের ভার একপাশে পড়ে সে সম্পর্ক বেশি দিন সুস্থ থাকে না। তুমি ভাবো, আমি একটু ধৈর্য ধরলে ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে যা হয়, তুমি নিজের সীমা ধীরে ধীরে সরিয়ে ফেলো। স্টোইসিজম এখানেই প্রশ্ন তোলে, তুমি কি এমন কিছুর দায় নিচ্ছ যেটা তোমার নেওয়ার কথা ছিল না? মার্কাস অরেলিয়াস বলেছিলেন, নিজের কাজ ঠিক করো, অন্যের চরিত্র ঠিক করতে যেও না। কিন্তু সম্পর্কে নারীরা প্রায়ই উল্টোটা করে। তুমি নিজের চাহিদা ছোট করো আর তার অনিশ্চয়তাকে জাস্টিফাই করো। এখানে পাওয়ার ইমব্যালেন্স তৈরি হয়, কারণ যে কম কেয়ার করে সেই নিয়ন্ত্রণে থাকে, আর যে বেশি ব্যাখ্যা দেয় সে নিজের শক্তি ছেড়ে দেয়। পুরুষটি হয়তো বুঝতেই পারে না সে কি নিচ্ছে, কিন্তু তুমি ঠিকই বুঝতে পারো তুমি কি হারাচ্ছ, নিজের শান্তি। এই পর্যায়ে অনেক নারী একটা বড় ভুল করে, তারা ভাবে আরও ভালোবাসা দিলে দায়িত্ব আসবে। কিন্তু স্টোইক দর্শন বলে, ভালোবাসা চাওয়া যায় না, কেবল যোগ্যতা তৈরি করা যায়।
যে মানুষ দায়িত্ব নিতে চায় না তার জন্য তুমি নিজেকে ভেঙে ফেললেও সে হঠাৎ পরিণত হয়ে উঠবে না। এপিকটিটাস বলেছিলেন, যে জিনিস তোমার হাতে নেই সেটা পেতে নিজের আত্মসম্মান খরচ করো না। এই অধ্যায়ের মূল কজ এফেক্ট খুব পরিষ্কার। কজ, পুরুষ আবেগগত দায়িত্ব এড়ায়। এফেক্ট, নারী অতিরিক্ত বোঝাপড়া দেখায়। ফাইনাল আউটকাম, নারী ক্লান্ত হয়, পুরুষ আরও দূরে যায়। এটা কারও একার দোষ নয়, কিন্তু দায়িত্ব নেওয়া তোমার, নিজেকে হারানো বন্ধ করার। এই জায়গায় স্টোইক নীরবতা শুরু হয়। নাটক নয়, হুমকি নয়, ভিক্ষা নয়, শুধু নিজের অবস্থান স্পষ্ট করা, ভেতরে। এই ডকুমেন্টারির পরের অধ্যায়গুলোতে তুমি শিখবে কেন অতিরিক্ত বোঝাপড়া আত্মসম্মান নষ্ট করে, কিভাবে নীরবতা পাওয়ার ফিরিয়ে আনে, আর কেন কিছু নারী কষ্টের পর আরও শান্ত ও শক্ত হয়ে ওঠে। এখন শুধু এটুকু নিজের মধ্যে বসাও, কারও দায়িত্বহীনতার ভার তোমার বহন করার কথা ছিল না। অধ্যায় 2, ইমোশনাল নেগলেক্ট, যখন ভালোবাসা থাকে কিন্তু উপস্থিতি থাকে না। অনেক নারী এই ভুলটা করে। তারা ভাবে সে তো খারাপ ব্যবহার করে না, তাহলে সমস্যা কোথায়? সমস্যা সবসময় আঘাতে হয় না, অনেক সময় সমস্যা হয় অনুপস্থিতিতে। ইমোশনাল নেগলেক্ট মানে এই নয় যে সে তোমাকে অপমান করেছে। এটার মানে তুমি কথা বলতে চাও আর সে শোনে না, তুমি অনুভব করতে চাও আর সে ব্যস্ত থাকে, তুমি ভেতরে ভাঙছ আর সে বলে এত ভাবো কেন। এই অবহেলাটা খুব নীরব, কিন্তু এর প্রভাব গভীর। মনোবিজ্ঞানে বলা হয়, মানুষ সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন তার অনুভূতিকে ইনভ্যালিড করা হয়। সে তোমাকে সরাসরি বলে না তোমার অনুভূতি ভুল, সে শুধু এমন আচরণ করে যেন সেটা গুরুত্ব পাওয়ার মতো কিছু নয়। আর তুমি কি করো? তুমি নিজের অনুভূতিকে ছোট করতে শুরু করো। তুমি নিজেকে বোঝাও, হয়তো আমি বেশি সেন্সিটিভ, হয়তো আমি বেশি চাইছি। এইখানেই আত্মসম্মান ক্ষয় হতে শুরু করে। স্টোইসিজম খুব শান্তভাবে প্রশ্ন করে, যদি তুমি নিজের অনুভূতির প্রতি দায়িত্ব না নাও তাহলে আর কে নেবে? সেনেকা বলেছিলেন, সবচেয়ে বড় দুঃখ আসে যখন আমরা নিজের কষ্টকেই সন্দেহ করি। ইমোশনাল নেগলেক্টের সবচেয়ে বিপজ্জনক দিক হল, এটা নাটক তৈরি করে না, কিন্তু ধীরে ধীরে আত্মবিশ্বাস গিলে ফেলে। তুমি অপেক্ষা করো সে বুঝবে বলে। সে বুঝবে না, কারণ তার জন্য বোঝার কোনো মূল্য দিতে হয়নি, কারণ তুমি থেকে গেছ, তুমি মানিয়ে নিয়েছ, তুমি নিজের সীমা নরম করেছ। এখানে পাওয়ার ইমব্যালেন্স আরও গভীর হয়। যে মানুষ কম উপস্থিত সে কম বিনিয়োগ করে, আর যে কম বিনিয়োগ করে তার হারানোর ভয়ও কম। স্টোইক দর্শন এখানে খুব নির্মম নয়, কিন্তু খুব স্পষ্ট। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, যেখানে সম্মান নেই সেখানে নিজেকে ধরে রাখা মানে নিজেকেই আঘাত করা। তুমি যদি সব সময় ব্যাখ্যা দিতে থাকো কেন তুমি কষ্ট পাচ্ছ, তাহলে সম্পর্কটা আর সম্পর্ক থাকে না, ওটা হয়ে যায় তোমার একার লড়াই। একটা বাস্তব উদাহরণ ভাবো, তুমি সারা দিন তার জন্য অপেক্ষা করছো। একটা মেসেজ, একটু খোঁজ, কিছুই আসে না। রাতে সে বলে, আজ খুব ব্যস্ত ছিলাম। তুমি প্রশ্ন করো না, ব্যস্ত হলেও কি এক লাইন লেখা অসম্ভব? কারণ তুমি ঝগড়া চাও না, তুমি শান্তি চাও। কিন্তু স্টোইসিজম বলে, শান্তি আসে সত্য থেকে, চাপা দেওয়া থেকে নয়। এই অধ্যায়ের কজ এফেক্ট পরিষ্কার। কজ, পুরুষ আবেগগতভাবে অনুপস্থিত থাকে। এফেক্ট, নারী নিজেকে মানিয়ে নিতে নিতে নিজেকেই হারাতে শুরু করে। ফাইনাল আউটকাম, সম্পর্ক থাকে কিন্তু সংযোগ থাকে না। এই জায়গায় স্টোইক নীরবতা বদলে যায়। এটা আর অপেক্ষা নয়, এটা আত্মসংযম। নীরবতা মানে আর বোঝানোর চেষ্টা না করা। নীরবতা মানে নিজের অনুভূতিকে আর বাজারে তুলে না ধরা। এবং আশ্চর্য বিষয় হল, যখন তুমি আর বোঝাও না, তখনই অনেক পুরুষ প্রথমবার অনুভব করে কিছু একটা হারাচ্ছে। আর যদি সে অনুভব নাও করে, তাহলেও তুমি জিতেছ, কারণ তুমি নিজেকে আবার ফিরে পেয়েছ। এই ডকুমেন্টারির পরের অধ্যায়ে আমরা দেখব কেন অতিরিক্ত বোঝাপড়া আত্মসম্মান নষ্ট করে, আর কিভাবে ভালো মানুষ হওয়া সম্পর্কের পাওয়ার কেড়ে নেয়। অধ্যায় 3, কেন অতিরিক্ত বোঝাপড়া আত্মসম্মান নষ্ট করে, আর ভালো মানুষ হওয়া কিভাবে পাওয়ার কেড়ে নেয়। তুমি ভালো মানুষ ছিলে, তুমি ধৈর্য ধরেছিলে, তুমি ঝগড়া করনি, তুমি বুঝতে চেয়েছিলে। আর ঠিক এই কারণেই
তুমি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেছ। এটা শোনার মতো কঠিন, কিন্তু মনোবিজ্ঞানে একটা নির্মম সত্য আছে। যে মানুষ সব বোঝে তাকে গুরুত্ব দেওয়া বন্ধ হয়ে যায়। কারণ বোঝাপড়ার কোনো মূল্য দিতে হয়নি। তুমি যখন বলেছিলে, ঠিক আছে আমি বুঝতে পারছি, তখন তুমি আসলে কি করেছিলে? তুমি নিজের সীমা সরিয়ে দিয়েছিলে। আর সীমা ছাড়া সম্পর্ক মানে কোনো কাঠামো নেই, কোনো ভারসাম্য নেই। অনেক নারী ভাবে ভালোবাসা মানে ত্যাগ, কিন্তু স্টোইকসিজম খুব পরিষ্কারভাবে বলে ভালোবাসা মানে আত্মবিসর্জন নয়। সেনেকা সতর্ক করেছিলেন, যে নিজের জন্যে কিছু রাখে না সে একদিন শূন্য হয়ে যায়। তুমি হয়তো খেয়াল করনি, কিন্তু যতবার তুমি নিজের কষ্ট চাপা দিয়েছ, ততবার সে শিখেছে তোমাকে কষ্ট দিলেও সম্পর্ক ভাঙবে না। এটা সে ইচ্ছা করে করেছে এমন না, কিন্তু মানুষের মন এমনই। মনোবিজ্ঞানে একে বলে বিহেভিয়ারাল কন্ডিশনিং। যে আচরণের কোনো পরিণতি নেই, সেটা বদলানোর কোনো প্রয়োজনও হয় না। তুমি যদি সব সময় উপলব্ধ থাকো, তাহলে তোমার অনুপস্থিতি কেউ অনুভব করে না। এখানেই পাওয়ার ইমব্যালেন্স জন্ম নেয়। পাওয়ার মানে দাপট না, পাওয়ার মানে তোমার উপস্থিতির মূল্য। স্টোইক দর্শন শেখায়, যেখানে তোমার মূল্য কমে, সেখান থেকে এক ধাপ পিছিয়ে আসাই আত্মসম্মান। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, নিজেকে ছোট করে কারো পাশে থাকা কখনো মহৎ কাজ নয়। তুমি যদি সবসময় ভালো হও, তাহলে কেউ জানেই না তুমি কেমন হলে চলে যেতে পারো। একটা বাস্তব উদাহরণ দেখো। সে তোমার মেসেজের উত্তর দেরিতে দেয়, তুমি বলো কিছু না, তুমি ব্যস্ত ছিলে। সে পরিকল্পনা বাতিল করে, তুমি বলো ঠিক আছে পরে দেখা হবে। তুমি কষ্ট পাও, তুমি চুপ থাকো। এই চুপ থাকা স্টোইক নীরবতা না, এটা আত্মত্যাগ। স্টোইক নীরবতা আসে ভেতরের সিদ্ধান্ত থেকে, আমি আর নিজেকে ব্যাখ্যা করব না। এটা নাটক নয়, এটা শাস্তি নয়, এটা আত্মরক্ষা। এপিকটিটাস বলেছিলেন, যে নিজের মূল্য জানে সে অন্যের অযোগ্য আচরণে নিজেকে ব্যয় করে না। এই অধ্যায়ের কজ এফেক্ট খুব স্পষ্ট। কজ, নারী অতিরিক্ত বোঝাপড়া দেখায়। এফেক্ট, পুরুষ সম্পর্ককে নিশ্চিত ধরে নেয়। ফাইনাল আউটকাম, নারীর আত্মসম্মান ক্ষয় হয়, পুরুষের বিনিয়োগ কমে। এখানে একটা গুরুত্বপূর্ণ স্টোইক মাইন্ডসেট শিফট দরকার। বোঝাপড়া তখনই সুন্দর যখন দুপাশে সীমা থাকে। ভালো হওয়া মানে সব সহ্য করা না, ভালো হওয়া মানে নিজের সাথেও সৎ থাকা। এই জায়গা থেকেই নীরব শক্তির জন্ম। যখন তুমি আর নিজেকে প্রমাণ করো না, তখনই প্রথমবার তোমার অনুপস্থিতি প্রশ্ন তোলে। আর যদি প্রশ্ন না তোলে, তাহলে উত্তরটা আগেই ছিল। পরের অধ্যায়ে আমরা দেখব কিভাবে পাওয়ার ইমব্যালেন্স ধীরে ধীরে তৈরি হয়, আর কেন যে কম কেয়ার করে সেই নিয়ন্ত্রণে থাকে। অধ্যায় 4, পাওয়ার ইমব্যালেন্স কিভাবে তৈরি হয় আর কেন যে কম কেয়ার করে সেই নিয়ন্ত্রণে থাকে। পাওয়ার ইমব্যালেন্স কোনো একদিনে তৈরি হয় না, এটা আসে ছোট ছোট ছাড় থেকে, নীরব সমঝোতা থেকে, আর নিজের প্রয়োজনগুলোকে পরেও হবে বলে সরিয়ে রাখার অভ্যাস থেকে। তুমি হয়তো ভাবছো, আমি তো কাউকে নিয়ন্ত্রণ করতে চাইনি, আমি তো শুধু ভালোবাসতে চেয়েছিলাম। ঠিক এখানেই ভুল বোঝাবুঝি। পাওয়ার মানে দাপট নয়, পাওয়ার মানে কার সিদ্ধান্তে সম্পর্ক এগোবে বা থামবে, কার আবেগে গতি বাড়বে বা কমবে। যে মানুষ কম কেয়ার করে তার হারানোর ভয় কম, আর যে কম হারানোর ভয় পায় সে অপেক্ষা করতে পারে, নীরব থাকতে পারে, পিছিয়ে যেতে পারে, কোনো ব্যাখ্যা ছাড়াই। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় অ্যাসিমেট্রি অফ ইনভেস্টমেন্ট। যে বেশি বিনিয়োগ করে সে বেশি ঝুঁকিতে থাকে, আর যে কম বিনিয়োগ করে সে নিরাপদ অবস্থানে থাকে। তুমি হয়তো দেখেছো, তুমি পরিকল্পনা করো, তুমি কথা তুলো, তুমি সমাধান খোঁজো, আর সে দেখা যাবে বলে, সে এড়িয়ে যায়, সে অপেক্ষা করায়। এখানে পাওয়ার বদলায় না চিৎকারে, নীরবতায় বদলায়। স্টোইসিজম এখানেই কঠিন প্রশ্ন তোলে, তুমি কি এমন একজনের হাতে নিজের মানসিক ভার তুলে দিয়েছ যে সেটা বহন করতে চায় না? মার্কাস অরেলিয়াস বলেছিলেন, যে নিজের শান্তি অন্যের ইচ্ছার ওপর রাখে সে নিজের শাসন অন্যের হাতে দেয়। পাওয়ার ইমব্যালেন্স তৈরি হয় যখন তুমি ভাবতে শুরু করো, আমি যদি একটু কম চাইতাম, আমি যদি আরেকটু অ্যাডজাস্ট করতাম। কিন্তু সম্পর্কের কাঠামোতে অ্যাডজাস্টমেন্ট যদি এক পাশে হয়, তাহলে সেটা আর সমতা থাকে না। একটা বাস্তব দৃশ্য কল্পনা করো। তুমি জানতে চাও আমরা কোথায় দাঁড়িয়ে আছি। সে বলে, এত ভাবো না, এই একটা বাক্যেই পাওয়ার আছে, কারণ প্রশ্নটা বন্ধ হয়ে গেল আর তোমার ভিতরে অনিশ্চয়তা শুরু হলো। স্টোইসিজম বলে, অনিশ্চয়তা নিজেই কষ্ট নয়, কষ্ট আসে যখন তুমি সেটা মেনে নাও নিজেকে চুপ করিয়ে।
এপিকটিটাস আমাদের শেখান, যেখানে তুমি কথা বলতে পারো না সেখানে তুমি স্বাধীন নও। এখানে স্টোয়িক নীরবতার ভুল ব্যাখ্যা হয় প্রায়। নীরবতা মানে নিজের কথা গিলে ফেলা না, নীরবতা মানে নিজেকে আর ভাঙতে না দেওয়া। পাওয়ার ফেরত আসে যখন তুমি আর নিজের অবস্থান প্রমাণ করতে ব্যস্ত থাকো না, যখন তুমি আর অন্যের মুডের উপর নিজের শান্তি ঝুলিয়ে রাখো না। এই অধ্যায়ের কজ এফেক্ট স্পষ্ট। কজ, এক পাশে বেশি বিনিয়োগ, এফেক্ট, অন্য পাশে সিদ্ধান্তের ক্ষমতা। ফাইনাল আউটকাম, একজন অপেক্ষা করে, আরেকজন বেছে নেয়। স্টোয়িক দর্শন কোনো খেল শেখায় না, এটা শেখায় ভারসাম্য। যদি কেউ তোমার অনুপস্থিতিতে কিছুই অনুভব না করে, তাহলে উপস্থিত থেকেও তুমি খুব বেশি কিছু দিচ্ছিলে না, তুমি শুধু নিজেকে খরচ করছিলে। এখান থেকেই স্টোয়িক সাইলেন্স নতুন অর্থ পায়। এটা আর চুপ করে থাকা না, এটা পিছিয়ে এসে নিজের কেন্দ্র খোঁজা। পরের অধ্যায়ে আমরা দেখব স্টোইসিজম অনুযায়ী আবেগ নিয়ন্ত্রণ মানে কি, আর রিঅ্যাকশন বনাম রেসপন্স সম্পর্ককে কিভাবে বদলে দেয়। অধ্যায় 5, স্টোইসিজম অনুযায়ী আবেগ নিয়ন্ত্রণ, রিঅ্যাকশন বনাম রেসপন্স। তুমি কষ্ট পাও, এটা সমস্যা না। সমস্যা হলো কষ্ট পাওয়ার পর তুমি কি করো। বেশিরভাগ সম্পর্ক ভাঙে ভালোবাসা কমে যাওয়ায় নয়, ভাঙে আনকন্ট্রোলড রিঅ্যাকশনের কারণে। সে দেরিতে রিপ্লাই দিল, তুমি অস্থির হলে। সে দূরে গেল, তুমি প্রশ্ন বাড়ালে। সে চুপ থাকল, তুমি ব্যাখ্যা দিতে শুরু করলে। এইটা রিঅ্যাকশন। রিঅ্যাকশন আসে ভয়ের জায়গা থেকে, ভয় হারানোর, ভয় অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার, ভয় যদি সে আর লাভ হেরে। স্টোইসিজম খুব শান্তভাবে বলে, ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত কখনো শক্তি তৈরি করে না। মার্কাস অরেলিয়াস আমাদের শিখিয়েছিলেন, একই ঘটনার ওপর 2 রকম ক্ষমতা কাজ করে। একটা হলো ঘটনা নিজে, আর একটা হলো তোমার ব্যাখ্যা। সে চলে গেছে, এটা ঘটনা। আমি যথেষ্ট ছিলাম না, এটা ব্যাখ্যা। কষ্টটা আসে দ্বিতীয়টা থেকে। স্টোয়িক আবেগ নিয়ন্ত্রণ মানে অনুভূতি মেরে ফেলা না, এটার মানে অনুভূতিকে সিদ্ধান্তের ড্রাইভার বানানো বন্ধ করা। রেসপন্স আসে সচেতনতা থেকে। রেসপন্স মানে থামা, শ্বাস নেওয়া, নিজেকে প্রশ্ন করা, আমি কি এখন ভয় থেকে কথা বলছি না সম্মান থেকে। রিঅ্যাকশন বলে, আমি এখনই কিছু করতে হবে। রেসপন্স বলে, আমি এখন কিছু না করলেও ঠিক আছি। এপিকটিটাস বলেছিলেন, তোমাকে যে মানুষটা অশান্ত করে সে না, তোমার তার উপর দেওয়া ক্ষমতাই তোমাকে অশান্ত করে। তুমি যত দ্রুত রিয়্যাক্ট করো তত দ্রুত তুমি পাওয়ার ছেড়ে দাও। একটা বাস্তব দৃশ্য দেখো, সে হঠাৎ যোগাযোগ কমিয়ে দিল। তুমি লিখলে, তুমি বদলে গেছো। কিছু হলে বলো, আমি কি কিছু ভুল করেছি? এই মেসেজগুলোতে ভালোবাসা আছে, কিন্তু শক্তি নেই। স্টোয়িক রেসপন্স হতো কিছুই না লেখা, নিজেকে ধরে রাখা, নিজের দৈনন্দিন রুটিনে থাকা। এটা গেম না, এটা আত্মনিয়ন্ত্রণ। স্টোইসিজম শেখায়, তুমি যদি নিজের আবেগ সামলাতে পারো, তাহলে অন্য কেউ সেটা ব্যবহার করতে পারবে না। সেনেকা লিখেছিলেন, যে মানুষ আবেগের তাড়নায় কাজ করে সে নিজেরই শত্রু। রিঅ্যাকশন সম্পর্কের আগুনে তেল ঢালে, রেসপন্স আগুনে বাতাস বন্ধ করে। এই অধ্যায়ের কজ এফেক্ট পরিষ্কার। কজ, ভয় থেকে নেওয়া রিঅ্যাকশন। এফেক্ট, অতিরিক্ত ব্যাখ্যা, অনুরোধ, প্রশ্ন। ফাইনাল আউটকাম, পাওয়ার আরও এক পাশে চলে যায়। স্টোয়িক মাইন্ডসেট শিফট এখানে খুব নির্দিষ্ট। তুমি এখনই সব ঠিক করতে আসনি, তুমি নিজেকে ঠিক রাখতে এসেছ। যখন তুমি রিয়্যাক্ট করা বন্ধ করো, তখনই ডাইনামিক্স বদলাতে শুরু করে। কখনো সে ফিরে তাকায়, কখনো তাকায় না, কিন্তু যেটা নিশ্চিত, তুমি আর নিজেকে হারাও না। পরের অধ্যায়ে আমরা ঢুকব মার্কাস অরেলিয়াসের কন্ট্রোল ভার্সেস রিঅ্যাকশন ধারণা। কি তোমার নিয়ন্ত্রণে, আর কি ছেড়ে দিলেই তুমি শক্ত হও। অধ্যায় 6, মার্কাস অরেলিয়াস ও কন্ট্রোল ভার্সেস রিঅ্যাকশন। কি তোমার নিয়ন্ত্রণে, আর কি ছেড়ে দিলেই তুমি শক্ত হও। তুমি অনেক কিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিলে, তার মন বদলানো, তার সিদ্ধান্ত বোঝা, তার দূরত্বের কারণ খুঁজে বের করা। কিন্তু মার্কাস অরেলিয়াস খুব শান্তভাবে একটা সীমা টেনে দেন। তিনি বলেন,
তোমার জীবন 2 ভাগে ভাগ করো, একটা যেটা তোমার নিয়ন্ত্রণে, আরেকটা যেটা কখনোই ছিল না। এই বিভাজন না বুঝলে মানুষ সবচেয়ে বেশি শক্তি নষ্ট করে। তার অনুভূতি তোমার নিয়ন্ত্রণে না, তার ফিরে আসা তোমার নিয়ন্ত্রণে না, তার দেরি করা, চুপ থাকা, সিদ্ধান্ত নেওয়া এসবও না, কিন্তু তোমার প্রতিক্রিয়া, তোমার সীমা, তোমার দৈনন্দিন শৃঙ্খলা, তোমার আত্মসম্মান, এইগুলো পুরোপুরি তোমার। স্টোইসিজম এখানে কোনো সান্ত্বনা দেয় না, এটা দেয় স্পষ্টতা। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, যে জিনিস তোমার নিয়ন্ত্রণে নয় তার জন্য নিজের চরিত্র নষ্ট করো না, কিন্তু সম্পর্ক ভাঙলে সবচেয়ে আগে যেটা ভাঙে এই নিয়ন্ত্রণের সীমারেখা। তুমি এমন সব প্রশ্নে আটকে যাও যার উত্তর পাওয়ার কোনো ক্ষমতাই তোমার ছিল না। সে কেন এমন হলো? আমি কি কম ছিলাম? আর একটু করলে কি থাকতো? এই প্রশ্নগুলো ভেতরে ভেতরে তোমাকে দুর্বল করে, কারণ এগুলো ধরে নেয় সব কিছুর দায় তোমার। স্টোইক দৃষ্টিতে এটা একটা ভুল দায়িত্ববোধ। এপিকটেটাস খুব স্পষ্ট ভাষায় বলেছিলেন, নিজের বাইরে যা আছে সেটার মালিকানা দাবি করলে তুমি দাসে পরিণত হও। তুমি দাস হয়েছ তার মুডের, তার সিদ্ধান্তের, তার নীরবতার। এই অধ্যায়ে স্টোইক রিকভারি শুরু হয় একটা নির্দিষ্ট জায়গা থেকে, কিছু ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া মানে হাল ছাড়া না, ছেড়ে দেওয়া মানে নিজের শক্তি ভুল জায়গায় না খরচ করা। একটা বাস্তব দৃশ্য ভাবো, সে আর যোগাযোগ করছে না, তুমি ফোন ধরো, মেসেজ লিখে মুছে ফেলো, ঘুম আসে না। এখানে স্টোইক কাজ কি? নিজেকে বলা, আমি এখন তার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমি আজ রাতে নিজেকে ভাঙব না। তুমি ফোন নামাও, শ্বাস নাও, ঘুমানোর চেষ্টা করো। এটা ছোট মনে হয়, কিন্তু এখানেই শক্তির দিক বদলায়, কারণ প্রথমবার তুমি নিজের শান্তিকে অন্যের আচরণের ওপরে রাখছ। স্টোইক শক্তি কোনো নাটক করে না, এটা ঘোষণা দেয় না, এটা নীরবে অবস্থান বদলায়। এই অধ্যায়ের কজ এফেক্ট খুব স্পষ্ট। কজ, নিজের নিয়ন্ত্রণের বাইরে জিনিস আঁকড়ে ধরা। এফেক্ট, উদ্বেগ, আত্মদোষ, মানসিক ক্লান্তি। ফাইনাল আউটকাম, নিজেকে হারানো। আর উল্টোটা, কজ, নিয়ন্ত্রণের সীমা মেনে নেওয়া। এফেক্ট, শান্ত প্রতিক্রিয়া, স্পষ্ট সিদ্ধান্ত। ফাইনাল আউটকাম, আত্মশক্তির পুনরুদ্ধার। মার্কাস অরেলিয়াস আমাদের এটা শেখাননি যাতে আমরা সম্পর্ক ছেড়ে দিই। তিনি শেখাননি ঠান্ডা হয়ে যেতে, তিনি শেখান নিজেকে শাসন করতে। এবং আশ্চর্য বিষয় হল, যখন তুমি আর কাউকে ধরে রাখার চেষ্টা করো না, তখনই প্রথমবার তুমি নিজের জায়গায় দাঁড়াও। কেউ কেউ তখন ফিলে তাকায়, কেউ তাকায় না, কিন্তু স্টোইক নারী এখানে এক জায়গায় পৌঁছায়, সে আর ভাঙে না। সমাপ্তি। যখন নীরবতার কৌশল থাকে না, নীরবতাই হয়ে ওঠে তুমি নিজে। সবশেষে একটা নির্দিষ্ট জিনিস ঘটে, তুমি আর অপেক্ষা করো না, রাগ করো না, অভিনয় করো না, নিজেকে শক্ত দেখানোর জন্যও না, বরং অপেক্ষা করাটাই আর তোমার স্বাভাবিক লাগে না। এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ পৌঁছতে পারে না। শুরুর দিকে তোমার নীরবতা ছিল চেষ্টা, নিজেকে আটকানো, মেসেজ না লিখে রাখা, কথা বলার ইচ্ছা দমন করা। নীরবতা তখন ছিল একটা কৌশল, কিন্তু সময়ের সাথে সাথে কিছু বদলে যায়। একদিন তুমি বুঝতে পারো তুমি আর চুপ থাকার চেষ্টা করছো না, তোমার বলার মতো কিছুই নেই। আর এটাই সুস্থ হয়ে ওঠার সবচেয়ে স্পষ্ট লক্ষণ। স্টোইসিজম কখনো প্রতিশ্রুতি দেয়নি যে সে ফিরে আসবেই। স্টোইসিজম দিয়েছে এর চেয়েও বিপজ্জনক কিছু, ভেতরের স্বাধীনতা। মার্কাস অরেলিয়াস কখনো লেখেননি কিভাবে কাউকে ফেরাতে হয়, তিনি লিখেছেন কিভাবে অপ্রয়োজনীয় কষ্ট থেকে নিজেকে ফেরাতে হয়। এখন তুমি একটা জিনিস পরিষ্কারভাবে জানো, যদি সে ফিরে আসে তোমার তাড়া খেয়ে, তুমি নিজেকে হারাবে। যদি সে ফিরে আসে তোমার ভেঙে পড়া দেখে, তুমি আবারও হারবে। কিন্তু যদি সে ফিরে আসে যখন তুমি নিজের কেন্দ্রটা আবার গড়ে তুলেছ, তখন তাকে গ্রহণ করা বা না করা আর বেঁচে থাকার প্রশ্ন থাকে না। তখন সেটা হয় পছন্দ, আর পছন্দ কেবল তারই থাকে যে আর ভয় পায় না। একটা সত্য আছে যেটা বেশিরভাগ সম্পর্কের কন্টেন্ট বলে না। কিছু পুরুষ সত্যিই ফিরে তাকায় যখন একজন নারী অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বন্ধ করে, অনুরোধ করা বন্ধ করে, আবেগ ঢেলে দেওয়া বন্ধ করে।
কিন্তু কারণ নীরবতা জাদু নয়, কারণ হল নীরবতা অনুপস্থিতিকে দৃশ্যমান করে। তুমি যখন আর রিয়্যাক্ট করো না, তখন তার নিশ্চিত ধারণাটা ভেঙে যায়। কিন্তু এখানেই স্টোইসিজম খুব স্পষ্ট সীমা টানে। তুমি নীরব থাকো ফেরানোর জন্য নয়, তুমি নীরব থাকো কারণ তুমি আর নিজেকে ভাঙার জায়গায় নেই। যদি সে আসে, সে এমন একজন নারীর কাছে আসবে যে আর অপেক্ষার মধ্যে নেই। আর যদি সে না আসে, তাহলেও তুমি হারাও না, কারণ তুমি এমন একজন হয়ে উঠেছ যার শান্তি কারোর সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে নেই। এই জায়গায় এসে ভালোবাসা আর জরুরি প্রয়োজন থাকে না, এটা হয় অতিরিক্ত সৌন্দর্য। তুমি আর জিজ্ঞেস করো না আমি কি যথেষ্ট, কারণ তুমি জানো যে মানুষ তোমাকে হারিয়ে নিজেকে ঠিক রাখতে পারে, সে তোমার জন্য তৈরি ছিল না। স্টোইক নারী শেষে এই সত্যটা গ্রহণ করে, আমি অন্যের কাজ নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করলে আমার শক্তি কেউ কেড়ে নিতে পারে না। এবং এই উপলব্ধির পর যদি কেউ ফিরে আসে, সে আর তোমার জীবনের কেন্দ্র নয়, সে শুধু একজন অতিথি। আর যদি কেউ কখনোই না ফেরে, তুমি তবুও সম্পূর্ণ, কারণ তুমি আর কারোর অপেক্ষায় নও, তুমি নিজের ভেতরে পৌঁছে গেছো।